এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ঘুমের ইঞ্জেকশনের কারণে সারা রাত ঘুমিয়েছিল প্রাণিশা। সকাল 8টায় ঘুম ভেঙে গেল। শরীর বেশ ফুরফুরে মনে হচ্ছে। আর মনে ভেঙে বসতেই রাতের কথা মনে পড়ল তার। চোখ জোড়া দিয়ে সুফিয়ানকে খুঁজতেই দেখলো প্রাণিশার কোমর জড়িয়ে শুয়ে আছে। প্রাণিশা ঘুম থেকে উঠে তেমন কিছু মনে থাকে না। সুফিয়ানকে দেখে প্রাণিশার ভেতরটা উতলে উঠল। সুফিয়ানের ঠোঁট লাল নয়, বাদামি বর্ণের। প্রাণিশার মনে প্রশ্ন জাগলো, লোকটা কি সিগারেট খায়? খেতেও পারে যে বদ। হঠাৎ করে রাতের কথা মনে পড়ে গেল তার। কি নিষ্ঠুরের মতন আচরণ করেছিল তার সাথে। হাতগুলো চোখের সামনে নিতে প্রাণিশা হা করে তাকিয়ে রইল। তার ধারণা মতে হাতে অসম্ভব ব্যথা হওয়ার বা চামড়া ঝলসে যাওয়ার কথা, শুধুমাত্র হালকা লালচে ভাব ছাড়া কিছুই নেই। লোকটা কি জাদু করলো নাকি? প্রাণিশা হালকা গালে চাপড় মেরে সুফিয়ানকে ওঠানোর চেষ্টা করলো। ঘুম ভাঙছে না দেখে প্রাণিশার মন চাইলে গলা টিপি দিতে। প্রাণিশা তো আর জানে না তার সেবা যত্ন করে সুফিয়ান 3টার দিকে ঘুমিয়েছে। প্রাণিশার রাতে তীব্র জ্বর এসেছিল, সেটাও সুফিয়ানের সেবায় সেরেছে। সত্যি সত্যি গলা টেপার জন্য গলায় হাত রাখতে সুফিয়ানের মাথা এপাশ ওপাশ করল। কিছু খাওয়ার মতো মুখ নেড়ে গাল ফুলিয়ে প্রাণিশার পেটে মুখ গুজে শুয়ে রইল। প্রাণিশার কেমন জানি খুব মায়া লাগলো। গভীর টান অনুভব হলো। কিসের জন্য এই টান বুঝতে পারলো না। এই মানুষটাকে সে কষ্ট দিতে পারবে না, তা ভালোই বুঝতে পারলো সুফিয়ানের মুখের দিকে তাকিয়ে। প্রাণিশা মনে মনে ভাবল, চেহারা এক হলেও সুফিয়ান সম্পূর্ণ ভিন্ন, ভাবভঙ্গি থেকে শুরু করে সবকিছু। প্রাণিশা কাল খেয়াল করেছে রিয়ানের সঙ্গে দাঁড়িয়ে সুফিয়ানকে বেশ খানিকটা লম্বা মনে হয়। অর্থাৎ সুফিয়ানের হাইট 6 ফুট না হলেও এর কাছে। তাছাড়া হাঁটা চলার রাজকীয় একটা ভাব আছে। শরীরটা আর একটু ভালো করে খেয়াল করলে বোঝা যায় শারীরিক গঠনে সুফিয়ান বেশ স্বাস্থ্যবান। জিম করায় হাতের মাসেলগুলো ফুলে থাকে সবসময়। কিন্তু একটা প্রশ্নের উত্তর কিছুতেই বুঝতে পারে না প্রাণিশা। রেয়ান যদি সুফিয়ানের ছোটই হয়, তাহলে দুজনের চেহারা কি করে একরকম হয়? ভাইয়ের সাথে চেহারার মিল থাকতেই পারে, তাই বলে হুবহু কপি? এসব খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে প্রাণিশা খেয়াল করেনি যে সুফিয়ানের ঘুম থেকে উঠে গেছে। সুফিয়ান দুষ্টির স্বরে বলল, কি ব্যাপার প্রাণ? জেগে থাকলে ফিরেও তাকাও না, আর ঘুমিয়ে থাকলে চোখ দিয়ে সব গিলে খাও। প্রাণিশা চোর ধরা পড়ার মতন মুখ করে আমতা আমতা করে বলল, কি সব উল্টাপাল্টা কথা? আমি আপনাকে দেখতে যাব কোন দুঃখে? বলেই কোনো রকমে পালিয়ে যাওয়ার জন্য খাট থেকে নামতে সুফিয়ান পেছন থেকে জড়িয়ে রাখলো, চুল ছড়িয়ে ঘাড়ে নাক ঘষে বলল, দুঃখে কেন প্রাণ, সুখে দেখবে। এত সুন্দর বর পেয়েছো তো তোমার উচিত সুখে সারাক্ষণ আমার দিকে তাকিয়ে থাকা। আদরও করতে পারো, আমি মাইন্ড করব না। প্রাণিশার ভেতরে সব যেন এলোমেলো হয়ে গেল। শরীর অসাড় হয়ে আসলো, সব ভর সুফিয়ানের উপর ছেড়ে দিল। রিয়ানের সঙ্গে সম্পর্ক থাকলেও সুফিয়ানই তাকে প্রথম এভাবে ছুঁয়ে দিল। এর আগে কোনো অভিজ্ঞতা নেই তার, কিন্তু 21 বছরের যুবতী সে। তার অনুভূতিও খুব প্রখর। সুফিয়ান প্রাণিশার অবস্থা বুঝতে পেরে শক্ত করে জড়িয়ে ধরে রাখল, কোমর চেপে কানের নিচে চুমু খেতে প্রাণিশা দিক বেদিক শূন্য হয়ে সুফিয়ানকে আঁকড়ে ধরল। এখন তার মস্তিষ্কে শুধু সুফিয়ানের নাম চলছে। পৃথিবীর সকল কিছু থেকে সে যেন বিচ্ছিন্ন হয়ে পড়ল কয়েক মুহূর্তের জন্য। সুফিয়ানকে জড়িয়ে ধরে লম্বা শ্বাস ফেলতে থাকলো সে। এমন সময় দরজায় কেউ যেন কড়া নাড়ল। সুফিয়ান প্রাণিশার মাথায় আলতো চুমু খেয়ে বলল, যাও হাত মুখ ধুয়ে এসো। প্রাণিশার মস্তিষ্ক সচল হলো। এতক্ষণে সবকিছু একে একে চোখের সামনে ভেসে উঠল। অপরাধ বোধও নিজের দাপট বাড়িয়ে দিল। সুফিয়ানের থেকে নিজেকে এক ঝটকায় দূরে সরে দৌড়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। সুফিয়ান উঠে দরজা খুলে দেখলো মিসেস অদিতি দাঁড়িয়ে আছে। নিজের মাকে দেখে বলল, কি হয়েছে মা? মিসেস অদিতি সুফিয়ানের মাথায় হাত বুলিয়ে বললেন, তোমার না হাসপাতালে যেতে হবে, এসে খেয়ে নাও। আর প্রাণেশা উঠেছে? হ্যাঁ, ফ্রেশ হচ্ছে।
ঠিক আছে, ওকে নিয়ে খেতে এসো। মা শুনো, সুফিয়ান শক্ত গলায় জিজ্ঞেস করলো। ফুপ্পি কি নিচে বসে আছে? সে থাকলে খাবারটা উপরে পাঠিয়ে দাও। আমি চাই না প্রাণ বিনা দোষে কারো কটু কথা শুনুক। মিসেস অদিতি মুচকি হেসে বললেন, কি হয়েছে? না, সে তো কাল সন্ধ্যায় নিজের বাসায় চলে গেছে। তুমি চিন্তা করো না, এখন শুধু তোমার মামাতো বোন লিজা আছে মেহমানদের মাঝে। লিজা তো আরো বড় সমস্যা মা। আমি বলে দিয়েছি যেন সে কোনো প্রকার অযৌক্তিক আচরণ না করে। লিজা আর অমন করবে না বলেছে। না করলেই ভালো। আবার প্রাণের সামনে যদি কোনো প্রকার ছ্যাঁচড়ামো করে তাহলে জান হাতে আর ফিরবে না তোমার ভাগ্নি। আহা, তুমি এসো তো। বলেই মিসেস অদিতি সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। প্রাণেশা বের হতে সুফিয়ান ভেতরে চলে গেল। ফ্রেশ হয়ে গায়ে হোয়াইট শার্ট প্যান্ট চাপিয়ে নিল। প্রাণেশার চুল আঁচড়ানো হলে সুফিয়ান প্রাণেশার মাথায় আলতো চুমুকে হাত ধরে নিচে নামলো। প্রাণেশা প্রথমে হাত ছাড়িয়ে নিল। সুফিয়ানের চোখ রাঙানি দেওয়ার আর সাহস পায়নি। নিচে গিয়ে টেবিলে বসতে নিতে প্রাণেশার চোখ গেল রেয়ানের দিকে। এতক্ষণ ধরে রেয়ান ওদের দিকেই তাকিয়েছিল। দুজনকে একসাথে দেখে রেয়ান চোখ মুখ লাল করে তাকিয়ে আছে। মনে মনে সুফিয়ানের থেকে প্রতিশোধের নেয়ার পণ করেছে। এর মাসুল সে নিয়েই ছাড়বে। প্রাণেশা করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকলো রেয়ানের দিকে। এতক্ষণ ধরে তার মনেই ছিল না যে রেয়ান ও এখানেই থাকবে। দম বন্ধ কর, হাসপাশে মারা যাচ্ছে সে। বারবার মনে হচ্ছে সে ধোকা দিচ্ছে তার প্রথম প্রেমিককে, তার প্রথম প্রেমকে। সুফিয়ান ব্রেডে হালকা বাটার লাগাতে লাগাতে বলল, প্রাণ বসে খেয়ে নাও। প্রাণেশা দীর্ঘশ্বাস ফেলে চেয়ার টেনে বসল। দ্বিধায় আছে সে। বিয়ের মতো পবিত্র সম্পর্ক নিয়ে প্রাণেশা সিরিয়াস। বিয়ে কোনো ছেলে খেলা নয় যে চাইলেই ভেঙে আরেকটা করে নিলাম। আবার জীবনের প্রথম অনুভূতি যার জন্য তাকে বা কি করে ছেড়ে মুখ ফেরাবে সে? এসব ভাবলে প্রাণেশার মাথা ঘোরে। ব্রেড মুখে নিয়েও গিলতে না পেরে পানি খেয়ে নিল। মুখে দিতেও ইচ্ছে করছে না। প্লেটটা সরিয়ে উঠতে নিলে সুফিয়ান বলা, খাবার নষ্ট করতে নেই, খেয়ে তারপর ওঠো। প্রাণেশা বিরক্ত কণ্ঠে বলল। বমি পাচ্ছে আমার, আমি খেতে পারছি না। পাশের থেকে লিজা হেসে হেসে বলা, এ বাবা, বিয়ের 2 দিন হলো না, তার মাঝেই বমি পাচ্ছে। অবশ্য অস্বাভাবিক তো নয়, ব্যানের সঙ্গে সম্পর্ক তো ছিল তোমার। এই সোফি, কেন বিয়ে করলে? এমন কাউকে বলো তো। প্রাণেশা ফ্রিকুচকে তাকালো। ভীষণ বিরক্ত হলো প্রাণেশা। সে হিন্দি সিরিয়ালের নায়িকার মতন ছিচকাদুনে ইমোশনাল নয়, যথেষ্ট পজিটিভ মাইন্ডের। সামনে বসা লিজার মুখে এসব বেশি বিরক্ত হলো সে। কারণ এই রকম কথা যদি লিজাকে বলা হতো তাহলে হয়তো বিশ্বাস করা যেত। লিজার গায়ে হাতা কাটার টপ, পায়ে অ্যাঙ্কার হিল, গোড়ালির থেকেও উঁচুতে একটা স্কার্ট প্রাণেশাকে তাচ্ছিল্য করে লিজা মনে মনে পৈশাচিক সুখ অনুভব করছিল। কিন্তু তাতে এক বালতি জল ঠেলে দিয়ে প্রাণেশা আবারও চেয়ার টেনে বসল। ব্রেড হাতে নিয়ে বলল, লিজা, আই থিঙ্ক তোমার কমন সেন্সের অভাব আছে। ইউ নিড প্রপার ট্রিটমেন্ট। বমি হলেই যে একজন মানুষ প্রেগনেন্ট হয়ে যাবে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন বমি। বমি হলে বমি সাধারণত দুর্বলতা, সিকনেস, জ্বর আরও অনেক কিছু হতে পারে। তুমি করে বললাম বলে কিছু মনে করো না। অ্যাকচুয়ালি বড় হলেও সম্পর্কে তুমি আমার ছোট। তাছাড়া হাতে পায়ে বড় হলেই তো আর বড় হওয়া যায় না। একটা সুস্থ মস্তিষ্কেরও প্রয়োজন। পুরো কথাটা বলে প্রাণেশা বেড চিবোতে থাকলো। সুফিয়ান মুগ্ধ হয়ে তাকিয়ে রইল প্রাণেশার দিকে। দারুণ জবাব দিল লিজাকে। লিজাকে তাচ্ছিল্য করে হেসে বলা, তো লিজা, কি যেন জিজ্ঞেস করছিলি? আমি কেন প্রাণেশার মতন মেয়েকে বিয়ে করলাম? এতক্ষণে নিশ্চয়ই জবাব পেয়ে গেছিস। লিজা অপমানে ফুঁসে উঠল খাবারের প্লেটের ধাক্কা দিয়ে। বিড়বিড় করতে করতে উপরে চলে গেল। ছোট্টবেলা থেকে সুফিয়ানের জন্য পাগল হয়ে আছে লিজা, কিন্তু অপমান ছাড়া আর কিছু পায়নি। সুফিয়ান খাওয়া শেষ করে অ্যাপ্রন পরে নিয়ে প্রাণেশাকে সাবধানে থাকতে বলে চলে গেল। এভাবেই নিজের ঘরে বসে বোর হচ্ছে প্রাণেশা। তাই রান্নাঘরে গিয়ে দেখলো মিসেস অদিতি রান্না করছেন। বেশ সুন্দর দেখতে। এত বড় ছেলে আছে বোঝাই যায় না। সুফিয়ানের মুখের গড়ন তার মায়ের মতন হয়েছে।
মিসেস অদিতি প্রাণেশাকে দেখতে মুচকি হেসে বললেন। এসো, তোমার সাথে তো কথাই হলো না। প্রাণেশাও হালকা হেসে ভেতরে এসে তার পাশে দাঁড়ালো। কি কাজ করবে বুঝতে পারছে না। রান্না পারে সে, কিন্তু অন্য কারোর রান্নাঘরে তেমন কিছুই জানে না। তাই মিনমিন করে জিজ্ঞেস করলো, মা, আমি কি কাজ করব? মিসেস অদিতি হাসতে হাসতে বললেন, তোমাকে কাজ করতে হবে না মা, তুমি পাশে দাঁড়াও, অথবা গরম লাগবে নিজের রুমে চলে যাও। প্রাণেশা এত সুন্দর নির্লিপ্ত কথায় খুশি হলো। এখানে আসার পর নিজের বাবা মাকেও মিস করছিল। এখন মনে হলো এটা বুঝি আরেকটা মা। সংকোচ নিয়ে প্রাণেশা বলল, মা, একটা কথা জিজ্ঞেস করি। পাগলি মেয়ে, মাও বলেছে, আবার জিজ্ঞাসা করতেও ভয় পায়। বিনা সংকোচে যা ইচ্ছে তাই বলো। প্রাণেশা উৎসাহ নিয়ে বলল, মা, আমি কিছু বুঝতে পারছি না। সুফিয়ান কেন আমাকে বিয়ে করলো, এটা জানা সত্ত্বেও যে তার ছোট ভাইয়ের সাথে আমার সম্পর্ক আছে। তাছাড়া সুফিয়ান আর রেয়ানের চেহারায় এত মিল কি করে? মিসেস অদিতির মুখ মলিন হয়ে গেল। প্রাণেশার হাত ধরে বলল, শোনো প্রাণেশা, আমি জানি তুমি রেয়ানকে ভালোবাসতে, তারপরও সুফিয়ান তোমায় বিয়ে করেছে এ নিয়ে তুমি খুব চিন্তায় আছো। কিন্তু একটা কথা বলি, সুফিয়ান যেমন খুব কঠোর, তেমনি মনের দিকে ভীষণ নরম ছেলেটা আগে এমন ছিল না। ছেলেটা অতি প্রিয় এক জিনিস হারিয়ে এমন হয়ে গেছে, বুঝেছ? তাকে একটু ভালোবেসে দেখো, সে তোমায় মাথায় করে রাখবে। জানি এটা তোমার পক্ষে কঠিন, কিন্তু অসম্ভব তো নয়। জানো তো, মেয়েদের সম্মান তাদের কাছে সবার আগে। সমাজকে আমরা যতই পরোয়া না করি, কিন্তু দিন শেষে এখানেই থাকতে হয় আমাদের। তাই আলাদা হওয়ার চিন্তা না করে তাকে আপন করার চেষ্টা করো, দেখবে সে নিজেই তোমার সব প্রশ্নের উত্তর দিয়ে দিবে, বুঝেছ? কথাগুলো বলে তিনি প্রাণেশাকে আদর করে মাথায় চুমু দিয়ে ঘরে যেতে বললেন। প্রাণেশা মাথা নাড়িয়ে ঘরে গেল। এভাবে 1 সপ্তাহ কেটে গেল। প্রতিটি মুহূর্ত মিসেস অদিতির কথা ভেবে গিয়েছে সে। সুফিয়ানের এত ভালোবাসা আর কেয়ার তাকে বাধ্য করে ভাবতে। তার বুকে মাথা রেখে ঘুমানো। সকালে উঠে সুফিয়ানের দুষ্টু কথা, হাসপাতাল থেকে ক্লান্ত হয়ে ফিরে তার খেয়াল রাখা, সব কিছু তাকে ভাবায়। এতদিনে সে বুঝতে পেরেছে সুফিয়ান তাকে অতিরিক্ত মাত্রায় ভালোবাসে। মনে মনে সে ভাবে, মানুষটাকে কি একটা সুযোগ দিয়ে দেখবো। আর কলিং বেল বাজতেই ভাবনায় ছেদ ঘটল। প্রাণেশা বুঝতে পারলো সুফিয়ান এসেছে। আচ্ছা, নিজে থেকেই একটা লাল শাড়ি পরে নিল প্রাণেশা। সুফিয়ান ঘরের দরজা নক করতেই গেট খুলে একগাল হেসে ভেতরে আসতেই বলল। সুফিয়ান শক হয়ে গেল, এত পরিবর্তন কি করে হলো। প্রাণেশা তো তার সাথে কথা বলতেও দ্বিধা কাটিয়ে উঠতে পারে না, তাহলে আজ লাল শাড়ি পরে তার অপেক্ষা করছে কি করে। প্রাণেশা নিজেই সুফিয়ানের অ্যাপ্রন খুলে দিয়ে পানি এগিয়ে দিল। সুফিয়ান বুকার মতো কিছুক্ষণ তাকিয়ে প্রাণেশার হাত থেকে পানি নিয়ে খেয়ে ফ্রেশ হতে গেল। প্রাণেশা ঠোঁট টিপে হাসল। এবার থেকে সে চেষ্টা করবে এই মানুষটাকে মেনে নিতে। সময় লাগলেও এইরকম ভালোবাসা সে পায়ে ঠেলার মতো বোকা নয়। সুফিয়ান বের হয়ে দেখলো প্রাণেশা বেলকনিতে দাঁড়িয়ে আছে, চুলগুলো মুছে টাওয়াল পাশে জড়িয়ে দিয়ে বেলকনির দিকে গেল। পাশে দাঁড়াতেই প্রাণেশা তাকে আরো অবাক করে দিয়ে হালকা করে জড়িয়ে ধরল। সুফিয়ান অবাক হওয়ার পালা চুকে হেসে নিজেও জড়িয়ে ধরল। গাল হাত রেখে পরিবেশটা আরো সৌন্দর্যে মুড়িয়ে দিতে মোহনীয় কণ্ঠে বলল, দেখো নিয়ন বাতির ঝাপসা আলোয় সব যেন আলোকিত। বুকের পাশে চুপটি করে শুনছো তুমি কি এত? দেখো ভালোবাসার চাদর মুড়ে বাচ্চ গায়ে উষ্ণ ছোঁয়া, অনুভূতির সংবিধানে বুঝতে পারো মনের কথা। গেলে সেদিন দৌড়ে কোথায়, ভরিয়ে দিলে রঙিন ব্যথায়, লুকোচুরির অন্ত হলে এসে পড়ো মনের কোঠায়। ব্যালকনির দোলনায় বসে প্রাণেশা ঘুমিয়ে পড়লো রাতের বেলা। সুফিয়ান ডাকতে নিয়েও আর ডাকেনি। চাদরে মুড়ে দিয়ে প্রাণেশাকে জড়িয়ে ধরে বসেছিল, কিন্তু নিজে ঘুমায়নি। শান্ত চোখে তাকিয়ে থাকলেও ভোরের দিকে ঘুম ভাব ধরা দিল। তখন প্রাণেশাকে কোলে শুইয়ে দিল, না হলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। প্রাণেশার থুতনিতে একটা কাজ আছে যা চেহারা সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। সুফিয়ান থুতনিতে আলতো করে চুমু খেয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল,
যদি আমার ভালোবাসার এক বিন্দু পরিমাণ তোমার হৃদয়ে আমার জন্য তৈরি হয়, তাহলে পৃথিবীর সকল সুখ তোমার চরণে লুটিয়ে দেব প্রাণ। সূর্যের তীক্ষ্ণ রোশনি চোখে মুখে পড়তে প্রাণেশের ঘুম ভাঙলো। চোখ মুখ কচলে সোজা হয়ে উঠে বসে লম্বা হাই তোলা। হঠাৎ খেয়াল হলো এটা বিছানা নয়, ব্যালকনি। বড় বড় চোখ করে পাশে তাকাতেই দেখলো সুফিয়ান পাশে হেলান দিয়ে ঘুমাচ্ছে। বড় দোলনা হয় তেমন অসুবিধা হয়নি। প্রাণেশা অবাক হয়ে তাকিয়ে বলল, এই তো এখানেই ঘুমিয়ে আছে, আর আমি বা কখন দোলনায় বসলাম? চিল্লাতে নিয়ে মুখ বন্ধ করে ফেলল প্রাণেশা। এতক্ষণে ভুলেই গেছিল সে যে নতুন ভাবে সম্পর্কটা তৈরি করবে। প্রাণেশা মনে মনে ভাবলো, যতই সে মুখে বলুক কিন্তু নাটক বেশিক্ষণ টেকে না। একজন জীবন থেকে গেলে আরেকজনকে ভালোবাসা যায়, কিন্তু একসাথে মনে দুজনকে স্থান দেওয়া যায় না। সুফিয়ানকে এখনো ভালোবাসতে পারেনি সে। একজন মানুষকে ভালোবাসতে হলে আগে তার ভেতরটা জানতে হয়। মাত্র দুদিন এক ঘরে থেকে তো আর ভালোবাসা সম্ভব না। তাই এবার মনে মনে একটা সিদ্ধান্ত নিল প্রাণেশা। নাটক করে জীবন চলে না। উঠে দাঁড়িয়ে চাদরটা সুফিয়ানের গায়ে জড়িয়ে দিল। হাত মুখ ধুয়েছে। সুফিয়ানের সামনে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল, শুনছেন? এই যে উঠুন। সুফিয়ানের ঘুম পাতলা হাওয়ায় কিছুক্ষণের মধ্যেই উঠে গেল। প্রাণেশাকে দেখে মুচকি হেসে বলল, শুভ সকাল প্রাণ। প্রাণেশা মাথা নাড়ালো কিন্তু হাসলো না। সুফিয়ান ব্যাপারটা খেয়াল করলো, কিছু বুঝতে পারলো না। কাল রাতে ভেবেছিল প্রাণেশা বোধ হয় তাকে মেনে নিচ্ছে, কিন্তু প্রাণেশার এহেন আচরণে মনে ভয় জমাট বাঁধছে। প্রাণেশা বলল, আপনি হাত মুখ ধুয়ে আসুন, কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। সুফিয়ানের ভেতরটা অজানা ব্যথা চিনচিন করে উঠল। তাহলে প্রাণ কি তার কাছ থেকে চলে যাওয়ার প্ল্যান করেছে? যদি তাই হয় তাহলে তার প্রাণকে বেঁধে নিজের সাথে রাখবে, তবু চলে যেতে দেবে না। প্রাণেশা ছড়তে সুফিয়ান ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে আসলো। শার্ট প্যান্ট পরে রেডি হতেই প্রাণেশা বিছানায় বসতে বলল। সুফিয়ানের বুক ধকধক করছে। হসপিটালের সবাই যার ভয়ে থরথর করে কাঁপে, সেও কাউকে হারানোর ভয় কুকড়ে যাচ্ছে। সুফিয়ান ধীর পায়ে বসতেই প্রাণেশা হাঁটু গেড়ে নিচে বসে পড়ল। সুফিয়ান অবাক হয়ে বলল, এসব কি করছো? প্রাণেশা আঙ্গুল মুখে দিয়ে চুপ থাকতে বলা। লম্বা একটা শ্বাস টেনে সুফিয়ানের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। সুফিয়ান ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। প্রাণেশা সুফিয়ানের চোখে চোখ রেখে বলা শুরু করল, আমি জানি আপনি আমায় ভালোবাসেন, কতটা বাসেন আমি তা জানি না। আপনার ওই দু চোখে নিজের জন্য অজস্র ভালোবাসা দেখেছি আমিও ঠিক করেছিলাম সব মেনে নিয়ে আপনার সাথে নতুন করে সব শুরু করব। কিন্তু বিশ্বাস করুন, মনের ওপর জোর দিয়ে আমি তা পারছি না। আপনার কাছে গেলে আমি তেমন কোনো অনুভূতি পাই না। কিশোরী বয়সের প্রথম প্রেম আমাকে আপনার কাছে আসতে দেয় না। একই চেহারা হওয়া আমি যতবার আপনাকে দেখি ততবারই রেয়ানের কথা মনে পড়ে। হয়তো শারীরিকভাবে আমাদের মাঝে এক সময় সম্পর্ক হবে, কিন্তু এক সময় যখন আমরা বুড়ো হয়ে যাব, হাত মুখ কুঁচকে যাবে, তখন আমাদের বিরক্তি এসে যাবে। আমরা যখন কাউকে ভালোবাসি তখন তারপরে কি হবে তা চিন্তা করি না, তাকে ভালোবাসতেই থাকি। আর মুখে বলি আমি একতরফাভাবেই ভালোবেসে যাব, কিন্তু এক না এক সময় মনে হবে আমারও একটু ভালোবাসার প্রয়োজন। মনে হবেই, কারণ এটাই নিয়ম। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সুফিয়ান চোখ এদিক ওদিক করল। চোখ থেকে এই বুঝি জল গড়াবে, এ হতে দেয়া যাবে না। হাতুড়ির পেটার শব্দ হচ্ছে বুকে। প্রাণেশা মৃদু হেসে সুফিয়ানের গাল ধরে নিজের দিকে ঘোরালো। সুফিয়ানের ঠোঁট কাঁপছে, চোখ লাল হয়ে আসছে। কোন রকম সামলে বলা, কি সিদ্ধান্ত? প্রাণেশা মুখ মলিন করে বলা, আগে কথা দিন আমায়, যা বলবো তাই হবে। সুফিয়ানের ভেতরটা ফুপিয়ে কেঁদে উঠল। মুখ পাশে ফিরিয়ে হাত দিয়ে চোখ কষলে বহু কষ্ট করে বলা। প্রাণেশা বলা, আপনি চোখ বন্ধ করুন, না হলে সহ্য করতে পারবেন না। এবার যেন সুফিয়ানের আত্মা বের হয়ে যাবে। এমন কি কথা যা সে সহ্য করতে পারবে না? তবুও জানার জন্য বিনা বাক্যে চোখ বন্ধ করল। মনে মনে আল্লাহর নাম নিচ্ছে। শুধু একটাই দোয়া, আমার থেকে আমার প্রাণকে ছিনিয়ে নিও না খোদা। এমন সময় প্রাণেশা কানের কাছে ফিসফিস আওয়াজে বলা, আমাকে নিয়ে হানিমুনে যাবেন? শোনা মাত্রই
তড়িৎ গতিতে চোখ খুলে ফেল, হাঁ করে তাকিয়ে দেখলো প্রাণেশা হাসতে হাসতে ফ্লোরে শুয়ে পড়েছে, পেটে হাত দিয়ে খিলখিল করে হাসছে। সুফিয়ান উঠে দাঁড়ালো, টিস্যু দিয়ে নিজের কপাল মুছে ঘন ঘন শ্বাস নিল। প্রাণেশার দিকে তাকিয়ে জোরে জোরে বলা, আর ইউ ম্যাড? দিস ইজ টোটালি রাবিশ। স্টপ প্রাণ। প্রাণেশা হাসি থামিয়ে উঠে দাঁড়িয়ে গেল। সুফিয়ানের কাছে এসে হাত ধরে বলা, সরি, কিন্তু আমি সত্যিই চাই এটা। একজন মানুষকে জানতে হলে তার সাথে সময় কাটাতে হয়। এক ঘরে সারা জীবন থেকেও দুজন অজানা থেকে যায়। তাই আমি চাই দূরে কোথাও যেতে, যেখানে সমাজ, রেয়ান সবকিছু একটু ভুলতে পারি। আমি এটাই সিদ্ধান্ত নিয়েছি, যদি আমি 2 মাসের মাঝে আপনার জন্য কিছু অনুভব করি তাহলে আমি এখানেই থাকবো। কিন্তু যদি মনে হয় ভালোবাসা সম্ভব না, তাহলে আমরা আলাদা হয়ে যাব। আমি চাই নিজেকে, আপনাকে আর আমাদের এই সম্পর্কটাকে একটা সুযোগ দিতে। সাহায্য করবেন না আপনার প্রাণকে? সুফিয়ান মুচকি হেসে মাথা নাড়িয়ে কপালে চুমু খেল। প্রাণেশার বাহু ধরে বলা, করবো প্রাণ, অবশ্যই করব। বেশি না, তুমি শুধু আমার ভালোবাসার এক বিন্দু দিও, তা নিয়ে সারা জীবন কাটাবো আমি। প্রাণেশা আজ সকালবেলা উঠেছে, 6টায় উঠায় সবার জন্য ব্রেকফাস্ট তৈরি করে টেবিলে পরিবেশন করছে। মিসেস অদিতি, মিস্টার রাহাত নিচে নেমে এসব দেখেই অবাক হলেন। মিসেস অদিতি প্রাণেশাকে বললেন, আরে এসব কি করছো তুমি? এত কষ্ট করে কেন করতে গেলে? প্রাণেশা মুচকি হেসে হাতের পায়েসের বাটিটা টেবিলের উপর রাখলো। মিসেস অদিতির কাছে এসে গাল ফুলিয়ে বাচ্চাদের মতো করে বলা, কেন মা, আমার রান্না কি এতই খারাপ যে মুখেই তোলাই যাবে না? আরে না না, তা কেন হবে? শোনো মেয়ের কথা। তাহলে আমায় একদিনও করতে দেন না কেন? আমার মা তো বলতো আমাকে নাকি শাশুড়ি রান্না না করলে ভীষণ রাগ করবে, অথচ আমাকে কেউ রান্নাঘরে ঢুকতেই দেয় না। মিসেস অদিতি প্রাণেশার বাঁচানোর কথায় হেসে ফেলেন, মাথায় হাত বুলিয়ে থুতনি ধরে বলেন, আমিও তোমার আর একটা মা। রান্না বান্নার জন্য সারা জীবন পড়ে আছে, সুফিয়ান জানলে রেগে যাবে। তাছাড়া এই আর কয়েকটা দিন, তারপর আমি নাতিপুতির সাথে খেলবো, আর তুমি রান্নাঘর সামলাবে, কেমন? প্রাণেশা খানিক লজ্জা পেল, চেয়ার টেনে মিসেস অদিতিকে বসতে বলল। মিস্টার রাহাতও বসলেন। আজ রেয়ান নেই, সে একটা কনসার্টে গেছে। পেশার নাম করা গায়ক সে। খুব বড় কোনো সমস্যা হলে তবেই মিস্টার রাহাতের ব্যবসায় সাহায্য করে। আজ বাসায় থাকবে না শুনে প্রশান্তির স্বস্তি নেয় প্রাণেশা। না হলে রেয়ানকে দেখলে প্রাণেশার সব মানিয়ে নিতে কষ্ট হয়, যেখানে তার জীবনটাই মানিয়ে নেয়ার। খাবার বাড়তে বাড়তে উপরে থেকে সুফিয়ান আসলো। এসে টেবিলে বসতে প্রাণেশা প্লেটে খাবার বেড়ে দিল। সুফিয়ান ফ্রু কুচকে বলা, এসব তুমি করেছো? জীবনটাই মানিয়ে নেয়ার। খাবার বাড়তে বাড়তে ওপর থেকে সুফিয়ান আসলো। এসে টেবিলে বসতে প্রাণেশা প্লেটে খাবার বেড়ে দিল। সুফিয়ান ফ্রু কুচকে বলা। প্রাণেশা ঘাবড়ে গেল। ঘরের ভেতরে সে সুফিয়ানকে একটু ভয় পায় না। সে তো সুফিয়ান হাসে সেখানে, তার সাথে 2-4টে কথা বলে, রাগ করলে মজা করে কথাও বলে, কিন্তু রুম থেকে বের হলে সুফিয়ানকে অন্যরকম লাগে প্রাণেশার। কেমন যেন গম্ভীর রাগী একটা মুখ। আরেকটা জিনিসও অদ্ভুত লাগে প্রাণেশার, তা হলো পরিবারের কারোর সাথে তেমন আলাদা কোনো কথা বলে না সুফিয়ান, একমাত্র মা ব্যতীত। তাও যে বেশি তা না, এ যেমন হ্যাঁ হুম না ঠিক আছে। মাঝে মাঝে প্রাণেশার মনে হয় সুফিয়ানের আলাদা একটা রূপ আছে, যা প্রাণেশাকে সুফিয়ান দেখায় না। তাই রুমের বাহিরে সবার মতোই ভয় পায় সুফিয়ানকে। ভয় ভয় বলল, আমিই করেছি। সুফিয়ান কিছু বলল না। প্রাণেশা ভাবলো হয়তো খাওয়া শেষে বকবে, কিন্তু খাওয়া শেষ করে সুফিয়ান হাত মুছে বলল, খাবারটা সুস্বাদু ছিল। প্রাণেশা চমকে উঠল। মিসেস অদিতি প্রাণেশার দিকে তাকিয়ে হেসে বললেন, সত্যি আজ খাবারটা ভালো হয়েছে, তোমার রান্নার হাত ভালো বলতে হবে। খাওয়া দাওয়া শেষ হতে সুফিয়ান বলল, আবার একটা জরুরি কথা আছে। সবাই সুফিয়ানের দিকে তাকালো। সুফিয়ান হাত ঘড়ি পড়তে পড়তে বলল, আমি আর প্রাণেশা কয়েকদিনের জন্য বালি যাচ্ছি। মিসেস অদিতি বললেন, ভালো তো, যাও। নতুন বিয়ে হয়েছে, দুজন দুজনকে যত জানবে ততই ভালো। মিস্টার
রাহাত বলেন। টিকিট বুক করেছো তো? সুফিয়ান তার প্রশ্নের কোনো উত্তর দিল না, উঠে দাঁড়িয়ে আসছি। বলেই চলে গেল। প্রাণেশা অবাক হয়ে তাকিয়ে আছে। নিজের বাবাকে কেউ এভাবে উপেক্ষা করে তা প্রথম দেখলো সে। এমন করার কারণ কি বুঝতে পারল না। সুফিয়ানের যাওয়ার দিকে তাকিয়ে রইল। মিস্টার রাহাত স্বাভাবিক, এটা মনে হয় নতুন না। শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি উঠে পড়লেন। তিনি চলে যেতে প্রাণেশা এটো থালাগুলো জড়ো করে নিয়ে বলল, মা, আমি আসার পর থেকে একবারও স্বাভাবিকভাবে বাবার সাথে কথা বলতে দেখিনি। আপনার ছেলেকে সবসময় এমন করেন? মিসেস অদিতিও প্লেটগুলো গুছিয়ে দিতে দিতে বলল, না রে মা, সবই আমাদের কর্মের ফল। প্রাণেশা খানিক অবাক গলায় বলল, মানে? রান্নাঘরে অনেক কাজ বাকি আছে, আবার দুপুরের রান্নাও বাকি। তুমি ঘরে যাও, প্যাকিং করো। প্রাণেশা বুঝতে পারলো মিসেস অদিতি কথা এড়িয়ে গেলেন। প্রাণেশা কথা পারল না। সব কিছু গুছিয়ে রেখে নিজের ঘরে গেল। বাথরুম থেকে হাত মুখ ধুয়ে এলাম। রান্নাঘরে ঘেমে নিয়ে একাকার অবস্থা। বিছানা ঝেড়ে বালিশ গুছিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। ঠান্ডা বাতাসে বেশ ভালো লাগছে। চোখ বন্ধ করে বাতাস উপভোগ করতেই দুটো হাত পেছন থেকে জড়িয়ে ধরল। প্রাণেশা চোখ খুলে ফেলল। মনে মনে ভাবল, সে তো 1 ঘন্টা আগেই হাসপাতালে চলে গেল, তাহলে এখানে কেন? পেছন ফিরে প্রথমে চেহারা দেখে ভাবলো সুফিয়ান, কিন্তু গ্যাস দাঁতের হাসি দেখে বুঝতে পারলো এটা রেয়ান। হোক প্রথম ভালোবাসা, কিন্তু বিয়ের পর অন্য কারোর সাথে সম্পর্ক রাখার মতো মেয়ে তো সে নয়। প্রাণেশা ধাক্কা দিয়ে দুহাত সরিয়ে দিল রেয়ানকে। রেগে বলল, রিয়ান, এসব কি ধরনের অসভ্যতা? রেয়ান অবাক গলায় বলল, অসভ্যতা? আমি এখন অসভ্য? বাহ, ভালোই তো। ওই সাইকোটা তুমি বশ করে ফেলেছে তাহলে? দেখো রিয়ান, আমি জানি তুমি আমায় ভালোবাসো, তোমার জন্য এটা কষ্টকর, কিন্তু আমার সঙ্গে তোমার বড় ভাইয়ের বিয়ে হয়ে গেছে। এখন সম্পর্কে তুমি আবার আমার দেবর। এছাড়া আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না। রেয়ান প্রাণেশার বাহু চেপে ধরলো। খসখসে গলায় বলল, কখনোই না। তোমাকে ওই সাইকোটার সাথে দেখতে চাই না আমি। ভেবেছিলাম তোমাকে আদর করে নিজের করে রাখবো, কিন্তু তুমি তেমন মেয়ে নও। এবার তোমাকে কি করে নিজের করতে হয় তা দেখাবো, ওয়েট। প্রাণেশার কলিজা কাঁপছে। রেহান ঘরের দরজা লাগিয়ে দিয়েছে। বের হওয়ার কোনো উপায়ও পাচ্ছে না সে। ভয় ডুকরে কেঁদে উঠল প্রাণেশা। রেহান 1 পা 2 পা করে প্রাণেশার কাছে গিয়ে জোরাজুরি শুরু করলো। প্রাণেশা কেঁদে কেঁদে বলছে, দোহাই লাগে রিয়ান, ছাড়ো আমাকে। খুব শখ না? খুব শখ হানিমুনে যাবে তুমি, আর আমি এখানে বিরহে মরবো? তা তো হবে না জান পাখি। হানিমুনটা না হয় ঘরে আমার সাথেই করলে। প্রাণেশা হতভম্ব হয়ে তাকিয়ে আছে। তাকে দেখছে সে, যে মানুষটাকে নিজে থেকে বেশি ভালোবাসে, যার কাছে নিরপরাধ ভেবেছে, এমনকি নিজের স্বামীকে পর্যন্ত মেনে নিতে পারেনি। এখন বুঝতে পারলো প্রাণেশা আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সুফিয়ান তার স্বামী হয়েও এক ঘরে এতগুলো দিন থেকেও তার সম্মানে আঘাত করা তো দূরে, বরং ভালোবাসে মুড়িয়ে দিয়েছে। অথচ প্রথম যাকে বিশ্বাস করলো সেই ধোকা দিল তাকে। প্রাণেশা কাঁদতে কাঁদতে বলল, এমন কুৎসিত বিকৃত মনের অধিকারী একজনকে আমি ভালোবেসেছিলাম, ভাবতেই নিজের উপর ঘৃণা হচ্ছে। রেয়ান কথায় কোনো রকম পাত্তা দিল না। শাড়ির আঁচল ধরে টানতে দরজা নক হলো। কেউ অনেক জোরে জোরে ডাকছে। প্রাণেশা নিজের প্রাণ ফিরে পেল। শাড়ি খামচে ধরে সেখানেই বসে পড়ল। রেয়ান বিরক্ত হয়ে গেট খুলতে মিসেস অদিতি ঠুস করে রেয়ানের গালে পরপর 2টি চড় বসিয়ে দিলেন। রেয়ান তবদা খেয়ে বলল, মা। মিসেস অদিতি ধাক্কা দিয়ে সরিয়ে দিল রেয়ানকে। দ্রুত পায়ে বারান্দা যেতে দেখলেন বিধ্বস্ত হয়ে নিচে বসে ফুপিয়ে কেঁদে যাচ্ছে প্রাণেশা। এই 21 বছরের জীবনে কখনোই এসবের শিকার হয়নি সে। ফুলের টোকা অবধি কখনো লেগেছে কিনা সন্দেহ। ভীষণ ভয় পেয়ে গেছে। মিসেস অদিতি প্রাণেশাকে উঠিয়ে আদর করে কাপড় ঠিক করে দিয়ে বললেন, ভয় পেও না মা, আমি আছি তো। প্রাণেশা কেঁদে যাচ্ছে। তিনি রেয়ানকে বলেন, তোকে জন্ম দিয়ে পাপ করেছি আমি। আল্লাহ কোনো পাপের শাস্তি দিচ্ছেন আমাদের। না পারছি সহ্য করতে, আর না পারছি কিছু করতে। আল্লাহ তোমার বিচার করবেন।
এক্ষুনি বের হ এখান থেকে। রিয়ান নির্লিপ্তভাবে বেরিয়ে গেল। মিসেস অদিতি প্রাণেশাকে পানি পান করিয়ে শুয়ে দিলেন। প্রাণেশা তার হাত ধরেছিল, কিন্তু তার একটা কথায় হাত ছেড়ে অবাক হয়ে তাকিয়ে রইল। এসব কথা সুফিয়ানকে বলো না প্রাণেশা।